শ্রমিকদেরকে কেন্দ্র করে হয়েছে, বাট শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে বিপ্লবটা এই উপমহাদেশে প্রথম আমাদের বাংলাদেশে ঘটেছে। একটা আবেগের জায়গা আমরা ছাত্ররা, আমরা শিক্ষার্থীরা দেশের মানুষের কাছে তাদের সন্তান। যখন আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছেন, তখন আমাদের অভিভাবকরা বলছেন আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা অভিভাবক নেমে এসেছেন। আবু সাইদ কি ওনাদের সন্তান ছিলেন? শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদেরকে তারা তাদের সন্তান মনে করে। শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা নেমে এসেছিল আমাদের পক্ষে। যখন আমরা প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিলাম বিভিন্ন জায়গায়, আশুলিয়াতে বলেন, গাজীপুরে বলেন, সেই সকল জায়গায় শ্রমিকরা এসে লাঠি নিয়ে প্রথম ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। তারা আমাদেরকে সঙ্গ দিয়েছিল। রিক্সা শ্রমিকরা, ভ্যানওয়ালারা লাঠি এনে আমাদের হাতে তুলে দিয়ে বলেছিল, বাবা মরবা কিন্তু তার আগে মারবা। এই আবেগটা এসেছে কোথা থেকে? কারণ আমরা ছাত্র। তারা আমাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখেছে। তারা স্বপ্ন দেখেছে এই ছাত্ররা সামনে নেতৃত্ব দিলে আমরা নতুন বাংলাদেশ পাবো। এই ছাত্ররা সামনে নেতৃত্ব দিলে আমরা সাদাবাদ মুক্ত বাংলাদেশ পাবো। এই ছাত্ররা সামনে নেতৃত্ব দিলে আমরা সংঘাত মুক্ত বাংলাদেশ পাবো। এই ছাত্ররা সামনে নেতৃত্ব দিলে আমরা হানাহানি মারামারি মুক্ত বাংলাদেশ পাবো। সেই 18 জুলাইয়ের কথা মনে করি। 18 জুলাই তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মায়ের খেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে সেই রামপুরা, বাড্ডা, বনশ্রী, ওই সকল জায়গায় কি গণপ্রতিরোধ গড়ে ওঠে নাই? যেদিন আপনাদের সিটি কলেজের উপর হামলা করা হয়েছে, আমার মনে আছে 17 জুলাইয়ের কথাই আমি এখান দিয়ে পার হচ্ছিলাম, কিন্তু এখানে আপনাদের সাথে সংঘাত চলছিল পুলিশের। পিছন দিক থেকে মিছিল নিয়ে কিন্তু ঢাকা কলেজে এসেছিল যে আপনাদের জন্য পরবর্তী দিন যখন হচ্ছে আপনাদেরকে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না, সেন্ট্রাল রোডের ভিতর থেকে বুতরগলির ভিতর থেকে স্টুডেন্টরা সামনে এগিয়ে এসেছিল। তার মধ্যে আইডিয়াল কলেজের স্টুডেন্টরা প্রত্যেকে, যখন সিটি কলেজে আক্রমণ হয়েছে তখন ঢাকা কলেজে এসেছে, ধানমন্ডি আইডিয়াল এসেছে, আবার যখন ঢাকা কলেজে আক্রমণ হয়েছে তখন আপনারা গিয়েছে। তাহলে এখন আজকে আমাদের এই যে 3 মাস যায়নি, আমরা আমাদের ভাইদেরকে বাঁচাতে গিয়ে পাশে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম 3 দিন আগে, যে আমার ভাই মরার আগে আমি মরবো। সে ভাইটা ঢাকা কলেজের না, ইডেন কলেজের না, ধানমন্ডি আইডিয়াল কলেজের, সেটি কিন্তু আমরা ভাবিনি। সারা দেশে এইভাবেই মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, সাধারণ শিক্ষার্থীরা আবার মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। সবাই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু গুলির বিপরীতে ইটপাটকেল জিতে গিয়েছে। তারা আমাদেরকে গুলি করেছে, অহরহ গুলি করেছে। শেষ কথা ছিল যেদিন 5 আগস্ট শেখ হাসিনা পলায়ন করে, সেদিন সকালবেলা শেখ হাসিনা 3 বাহিনী প্রধান ও পুলিশ প্রধানের সাথে বসেছিল। তখন পুলিশ প্রধানকে দেখিয়ে বলেছিল যে ওরা তো পারে, বাকি 3 বাহিনীর প্রধান আপনারা পারেন না কেন? তখন পুলিশ বাহিনীর প্রধান বলেছিলেন আমরাও বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, গোলা বারুদ শেষ পর্যায়ে। তাহলে বুঝে দেখুন সারা বাংলাদেশে তারা যে পরিমাণ গোলা বারুদ জমা করেছিল, সব গোলা বারুদ শেষ হয়ে গিয়েছিল আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে। কিন্তু আমরা হেরেছি নাকি তারা হেরেছে? কেন হেরেছে? কারণ আমরা শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। ভারত থেকে, দিল্লি থেকে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাদের আর্মি পাঠিয়েছিল। সে 5 তারিখে পলায়নের ভিডিও সবাই দেখেছি। কিন্তু ভারত কি টিকিয়ে রাখতে পেরেছে? আমাদের একতার কাছে, আমাদের সংগ্রামের কাছে তারা সবাই হেরে গিয়েছে। সেই দিনই ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের যতদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে, ততদিন তারা চাইলে তাদের দিল্লি সে এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে পারবে না। তারা বুঝে গিয়েছে যে একটাই ভারত, যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্রের যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন এই বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি একসাথে লড়াইয়ের মানসিকতা রাখে, তাহলে তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। ঠিক এই কারণে যে গুরুত্বপূর্ণ হাতগুলাতে আমাদের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রথম প্রতিরোধগুলো গড়ে তুলেছিল, সেই গুরুত্বপূর্ণ হাতগুলোকে প্রথম টার্গেট করা হয়েছে। যাত্রাবাড়ে যে সবচাইতে বড় হাত ছিল, সেখানে সবচাইতে বেশি গণপ্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেখানে দেখেন, সেখানে যে সকল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সেই সকল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিয়েছে। কখনো দেখেছেন প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের কারণে কোন প্রতিষ্ঠানকে লুটপাট করে নিয়ে যেতে দেখেছেন? এটি উস্কানি ছাড়া সম্ভব? এটা কি গোয়েন্দা তৎপরতা ছাড়া সম্ভব?
ভারত চাচ্ছে আমরা শিক্ষার্থীরা বিভাজিত হই। এই যে আপনাদের এই সায়েন্স ল্যাবে আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলছিলেন সেই 17 তারিখ থেকে আমার স্টুডেন্টের বাসা এখানে ভূতের গলিতে, আমি ওই বাসায় কয়েকদিন ফালিয়েছিলাম। উনি দিন রান্না বান্না করে এখানে খাবার দিয়ে যেতেন। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এখানে একসাথে সকল কলেজ একসাথে, সেখানে কি ঢাকা কলেজ ছিল না, আইডিয়াল কলেজ ছিল না, আপনারা ছিলেন না, সবাই একসাথে ছিলেন। কিন্তু এখন আপনাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন পর দেখবেন বনশ্রীতে মুখোমুখি দাঁড় করানো হবে। রিক্সা শ্রমিকদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কারণ রিক্সা শ্রমিকরা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের সাথে লড়াই করেছে, তারাও জীবন দিয়েছে। কিছুদিন প্রথমত আমাদের হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। আশুলিয়াতে, গাজীপুরে সব জায়গায় গার্মেন্টস শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। বারবার তারা আমাদের একতাকে ধ্বংস করার জন্য, একতাকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা যখন দেখছে আনসার লীগকে প্রতিরোধ করার জন্য ঢাকার প্রতিটি কলেজ কে কোন কলেজে সেটা বিবেচনা না করে সবাই দৌড়ে গিয়ে আনসার লীগকে প্রতিরোধ করেছে। তারা যখন দেখেছে যে গার্মেন্টস শ্রমিকদের যে সমস্যাগুলো সেগুলো শিক্ষার্থীরা বসে সমাধান করেছে, তারা যখন দেখেছে যে রিক্সা শ্রমিকদের যে সমস্যা সেখানেও শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে সমাধান করছে, তখন তারা ভেবে নিয়েছে যে শিক্ষার্থীদের একতাই তাদের জন্য হচ্ছে প্রধান শত্রু, এটা ধ্বংস করতেই হবে। আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা আমাদের একতার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, আমাদের একতা নষ্টের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। একতা নষ্ট হলে আমাদের এই দেশটা হেরে যাবে। আজকে দেখা যাচ্ছে যাদেরকে কেন্দ্র করে, যাদের নেতৃত্বকে কেন্দ্র করে, যাদেরকে সামনে রেখে আমরা আন্দোলনগুলো করেছিলাম, তাদেরকে প্রথমত তাদেরকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করা হয়েছে, তাদেরকে ক্যারেক্টারলেস প্রমাণের চেষ্টা করা হয়েছে। সেগুলোতে ব্যর্থ হয়ে দেখলো যে তারা তো কোনো দুর্নীতি করে নাই, কিভাবে দেখাবো। বারবার আপনারা শুনেন নাই যে হাসনাত আব্দুল্লাহ সাদিক আলম 500 কোটি টাকা বানিয়ে ফেলেছে, কিন্তু কোনো ডকুমেন্টস নাই। তো হান্নান মাসুদের 100 কোটি টাকা আছে, কোনো ডকুমেন্টস নাই। দেখা যায় রিক্সায় চড়ে আর হেঁটে হেঁটে আসে, রিক্সা ঠিক করে। তো যখন তারা এগুলো মানুষকে বিশ্বাস করতে পারছিল না, পারতেছিল না, তারা দেখতেছিল যে হাসনাত আব্দুল্লাহ সাদিক আলমের ডাকে শত শত মানুষ রাস্তায় নেমে যায় একটা পোস্টের কারণে। তারা এবার চিন্তা করলো এদেরকে তার ডাকতে হবে না। কালকে চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিল, একটি ট্রাক তাদের গাড়ি বহরে হামলা করে। সেই ট্রাকটা হামলা করার সময় পাশের বাইকগুলা তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করে, সেই বাইকগুলাকে আঘাত করে তারপরে গিয়ে গাড়িতে আক্রমণ করে। সেই ট্রাকের ড্রাইভারকে ধরে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কোথায় গিয়েছেন, কোথা থেকে আসতেছেন। বললো যে ময়মনসিংহ থেকে কক্সবাজার চকরিয়াতে একটি জায়গায় সে মাল খালাস করতে গিয়েছে। সেখানে খবর নিয়ে দেখা গেল যে এই ট্রাকটি কোনো ধরনের মাল খালাস করেনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে, পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছে। কালকে রাতে রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে। যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাতুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে আপনার কয়েকজন মূল টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। প্রথমে আমাদের একতা নষ্ট করেছে, তারপরে ভেবে দেখছে যদি এখন একজন একজন করে সরিয়ে দিই তাহলে হয়তো আর বড় আন্দোলন গড়ে উঠবে না। মনে রাখবেন, টার্গেট একজন দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় হাজারো জন দিয়ে। যেদিন 5 শাপলা চত্বরে আমাদের কওমি ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল, সেই দিন যদি আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে পারতাম, পরবর্তীতে বিভিন্ন বাম দল, ডান দলের নেতা কর্মীদের উপর হামলা মামলা হইতো না, খুন হতো না। কিন্তু আমরা পারিনি। আমাদেরকে বিভাজিত করাই তাদের শক্তি। তারা আমাদেরকে বিভাজিত করবে, তারা শাসন করবে, শোষণ করবে। তারা দিল্লি থেকে এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ শাসন করবে। তবে এই প্রচেষ্টা আমরা কি ব্যর্থ করে দিব? আমরা ব্যর্থ করে দিব? এই দায়িত্বটা কাদের হবে? এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের। কারণ এই দেশের মানুষ এখনো বিশ্বাস করে শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই দেশের মানুষ এখনো কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে না। এই দেশের মানুষ এখনো কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর বিশ্বাস রাখে না। এই দেশের মানুষ বিশ্বাস রাখে মূলত এখন ছাত্রদের উপর। আমরা ছাত্ররা যদি তাদের বিশ্বাস না রাখতে পারি, আমরা যদি হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ উপহার দিতে না পারি, তাহলে আমরা যেমন বলি যে 90-এর গণঅভ্যুত্থানের অনুসারে রক্তের সাথে প্রতারণা করেছে তৎকালীন নেতারা, আমরা যেমন বলি যে 71-এর মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছিল, পরবর্তী শাসকরা প্রতারণা করেছে, ঠিক একই ভাবে এই 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হলে তাহলে আমাদেরকেও বলা হবে আপনারাও প্রতারণা করেছেন 24-এর সেই শহীদদের রক্তের সাথে। আমরা কি সেই প্রতারক হয়ে বেঁচে থাকবো, নাকি হচ্ছে আমরা আমাদের
যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করে এটা দেখিয়ে দিব। লড়াইটা আমাদের শেষ হয়নি, লড়াইটা আমাদের শুরু হয়েছে 5ই আগস্টের পর নতুন ভাবে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের শত্রু ছিল প্রকাশ্য, 5ই আগস্টের পরবর্তীতে আমাদের শত্রুরা এখন হচ্ছে অপ্রকাশ্য, অদৃশ্য। আমাদেরকে এখন অদৃশ্য শত্রুর সাথে লড়াই করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভেবে চিন্তে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে জাতীয় ছাত্র সংসদের কথা বলতে এসেছি, আমরা বলতে এসেছি এখানে দল মত নির্বিশেষে কারোর সাথে আমরা দ্বন্দ্বে জড়াবো না। আমরা যেমন রাজপথে দাঁড়াতে কে ছাত্র দল করে, কে ছাত্র শিবির করে, কে ছাত্র ইউনিয়ন করে, কে ছাত্র ফেডারেশন করে, এটা দেখিনি, আমরা সামনে দেখবো না। আমরা ছাত্র সংহতির কথা বলতে আসছি, আমরা বলতে চাচ্ছি নতুন বাংলাদেশ পুনর্গঠনে। আমরা যেমন রাজপথে দাঁড়াতে কে ঢাকা কলেজ, কে সিটি কলেজ, কে ধানমন্ডি আইডিয়াল কলেজ, কে মুন্সি আব্দুল রব, সেটা দেখিনি, সামনে আমরা দেখবো না। আমরা ন্যাশনাল ক্রাইসিসে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াই করতে পারি সেই প্রস্তুতিটা আমরা সবসময় নিয়ে রাখবো। আমরা আমাদের সেই কণ্ঠ, সেই আমাদের স্লোগান, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমরা একসাথে স্লোগান দেওয়ার জন্য, একসাথে আবারও প্রতিরোধ করার জন্য আমরা আমাদের সেই কণ্ঠকে আরো ধারালো করবো। আমাদের এক একটা স্লোগানে এখান থেকে আমরা স্লোগান দিব দিল্লির মস্তক কেঁপে যাবে। এভাবেই আমাদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে হবে। নিজেদের মধ্যে বিভাজন নয়, নিজেদের মধ্যে একতাই হবে আমাদের মূল শক্তি। ঐক্যবদ্ধ এই জাতিকে, দিল্লি কেন তার চাইতে বড় ওয়াশিংটন আসলো, এখানে ওয়াশিংটন ক্রেমলিন সবাই একসাথে আসলো আমাদেরকে হারাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য এখানে উপস্থিত আছে তাদের সবার বক্তব্য একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে ধর্মীয় সম্প্রীতি ছিল এবং আছে। এই এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খুব ভাই ভাইয়ের মতো বসবাস করতে, কিন্তু একটা চক্রান্ত, একটা গোষ্ঠী তারা এই আমাদের অগ্রযাত্রাকে, আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করতে চায়, সেটা হচ্ছে দিল্লি এবং ভারত। তো আমরা এখানে ঢাকা সিটি কলেজের ছাত্র এবং শিক্ষকদেরকে পক্ষ থেকে জানাতে চাই যে তাদের এই চক্রান্ত কখনোই সফল হবে না, ইনশাআল্লাহ সেটাকে আমরা রুখে দেব। সাথে সাথে এখানে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমাদের একটা দাবি হচ্ছে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, কারণ তারা আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে দেয়, ঠিক কিনা? এবং সর্বশেষ একটা বিষয় আমি বলে শেষ করতে চাই, আজকে এখানে যে মেসেজগুলো দিল এগুলো নিয়ে তোমরা গভীরভাবে চিন্তা করবে। আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ব ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, সেটা যাতে অটুট থাকে এবং যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে যাতে আমরা শিক্ষক এবং এই ভাইদেরকে আমরা সামনে নিয়ে এসে এবং সেই সমাধানের দায়িত্ব তাদেরকে দিই এবং নিজেরা যাতে সেই সমস্যা সমাধানের দায়িত্ব কাঁধে তুলে না নেই। তো আজকে এখানে যারা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী ছিলেন এবং যারা যে সমস্ত আমাদের ভাইরা আসছে, সাথে সাথে মিডিয়ার যে সমস্ত ভাইরা আসছে, তাদের সবাইকে আমাদের সিটি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা এখানে ডিক্লেয়ার করতেছি যে আমাদের ভিতরে কোনোভাবেই বিরোধ তৈরি হবে না।